দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। যে যেখানে যে অবস্থায় বসে দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠান, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রতিবারণে এবার আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ প্যানেলিস্ট। আমরা কথা বলবো পুরোটা অনুষ্ঠান জুড়ে তাদের সাথে। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের প্যানেলিস্ট। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ জুবায়ের, আর অন্যদিকে উপস্থিত আছেন এসএসবি সলিসিটর অফ ব্রিটিশ বাংলাদেশি, যে একটা বিশাল অর্গানাইজেশন, সেটা নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব দেওয়ান মাহদি। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আমরা মূলত এই অনুষ্ঠানে কথা বলি সংবাদ, যে বর্তমান সময়ে যে সংবাদগুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে সেই বিষয় নিয়েই। তো মূলত আজকে আমরাও কথা বলবো, এর ব্যতিক্রম কিছু না। আমি প্রথমে যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি জনাব মোহাম্মদ জুবায়ের আপনার কাছে, যে বর্তমানে আমরা যেটা আজকে যে ব্রেকিং যে নিউজ, সেটি হচ্ছে যে আগামীকাল থেকে আবার টায়ার 3-তে অনেকটা লকডাউনের মতো লন্ডন চলে যাচ্ছে। তো সেই বিষয় নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? ধন্যবাদ তানিম ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দুর্ভাগ্য বলেন, আর এটাই সায়েন্টিফিক অ্যাডভাইজার যারা আছেন তাদের অ্যাডভাইজারের গ্রহণযোগ্যতাই বলেন। আজকে কালকে রাত্রে 12টার পর থেকে ওয়ান কাইন্ড অফ মিনি লকডাউনে চলে যাচ্ছে লন্ডন। অলরেডি নর্থ সহ অন্যান্য এলাকা টিয়ার 3-তে আছে এবং টায়ার 3-তে চলে আসবে লন্ডন এবং এসেক্স সহ আশপাশের বেশ কিছু এলাকা। অলরেডি কেন্টও আছে, আপনি জানেন। এটার ম্যাসিভ যে ইম্প্যাক্ট বলেন, সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট গুলো আবার টেকওয়ে হয়ে যাবে টেম্পোরারি ভাবে, যতদিন অনির্দিষ্টকাল আপনার টিয়ার 3 থেকে ফিরে আসা না পর্যন্ত, অথবা 2-তে বা 1-এ না আসা পর্যন্ত রেস্টুরেন্ট গুলো বন্ধ থাকবে, পাব বার এগুলো বন্ধ থাকবে, শুধুমাত্র টেকওয়ে সার্ভিস থাকবে। এটা একটা বড় ব্যাপার। কিন্তু আপনার আপনি জানেন যে শপিং সেন্টার গুলো এগুলো আবার খোলা থাকবে, স্কুল খোলা থাকবে। এই হচ্ছে লকডাউনের যে ওভারঅল ফুল লকডাউনের সাথে এটা ব্যবধান টিয়ার 3। কিন্তু আশা করা হচ্ছে 23 থেকে 27 একটা আলোচনা আছে। এই 5 দিন মানে সব ধরনের সুযোগ সুবিধা আবার মুক্ত রাখা, ক্রিসমাসকে কেন্দ্র করে এটা নিয়ে আলাপ আলোচনা আছে। এই হচ্ছে বড় দাগে বড় ধরনের ইনফরমেশন। এটা নিয়ে হতাশা আছে। সাদিক খান নিজে বলেছেন লন্ডনের মানুষ, আপনার বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন তারা দুঃখিত হবেন, তারা ক্ষুব্ধ হবেন। তাদের ওইভাবে আর কত সাপোর্ট আসবে? তেমন কোনো সাপোর্ট নাই। যে গ্রান্ট 2-4 হাজার পাউন্ড আসে একটা রেস্টুরেন্ট বা একটা বড় প্রতিষ্ঠান বন্ধ থাকলে যে ইম্প্যাক্ট হয়, 10-12-15 হাজার পার মান্থ যে ডাইরেক্ট শুধুমাত্র রেন্টের যে ইম্প্যাক্ট হয়, সেটা তো আর 2-1 হাজার পাউন্ডের টেম্পোরারি গ্রান্ট দিয়ে অথবা শুধুমাত্র ফার্লোতে স্টাফরা যে সাপোর্ট পান, সেটা ব্যবসার জন্য কোনো সুবিধা হয় না। সেই ক্ষতি তো হবে, কিন্তু একই সাথে আপনার মানুষের জীবনে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে ইকোনমি থেকে। মানুষ বাঁচলে তারপরে ইকোনমি বাঁচবে, এটা ধরে নিয়ে মানুষ রক্ষা করার জন্য। যেহেতু 100-তে 1 লাখে আপনার 100-150 পর্যন্ত হলেও একটা সহনীয় মনে করা হয়, কিন্তু 200 থেকে 250, এমনকি 300-তেও 1 লাখে 300 মানুষ এফেক্টেড হচ্ছেন। সেই সংখ্যায় চলে গেছে 15%। লন্ডনের 32 পাড়ার মধ্যে অর্ধেকের হচ্ছে বেশি পাড়া। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে এই যে লকডাউন বিরোধী একটা ক্যাম্পেইন চলতেছে এবং আমরা বিভিন্ন সময় দেখছি যে তারা রাজপথে নেমে আসছেন এবং বিভিন্ন ধরনের সংঘাত সংঘর্ষে জড়াচ্ছেন। তো আজ বর্তমানে আবার এই এই ক্ষেত্রে ওদের কি ভূমিকা হতে পারে, বা সেক্ষেত্রে কতটুকু ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে বলে আপনি মনে করছেন? এই মুহূর্তে তো আপনার মানে ফুল লকডাউন না, সো লকডাউনের বিরুদ্ধে যারা ক্যাম্পেইন করছেন, এবং এই কেউ কেউ আবার ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন টায়ার যে সিস্টেম, সেটারও বিরোধিতা করছেন। এইগুলো আছে, কিন্তু গভর্নমেন্টের একটাই কথা যে আমাদের ইনফরমেশন আপনার ইনফেকশনের এবং মৃত্যুর হারের, এগুলোর উপর নির্ভর করে সায়েন্টিফিক এবং হেলথ অ্যাডভাইজাররা যে ডাইরেকশন দেবেন, তারা এটা মানে বর্তমান প্রধানমন্ত্রী এবং স্টেট এভাবেই ইমপ্লিমেন্ট করবে। এটা তাদের নিজের ইচ্ছায় না, তারা নিজেরাও এ ধরনের বিশেষ সিদ্ধান্ত যখন নেন, তারাও জানেন যে এটা অত্যন্ত শকিং, এটা খুবই কষ্টের, খুবই দুর্ভোগের, কিন্তু এটার এছাড়া কোনো উপায় নেই। এই কারণে এটা করতে হচ্ছে। আপনি আমিও তো খুশি হচ্ছি না, কিন্তু আমরাও জানি যে আমরাও ক্ষতিগ্রস্ত হই। আমাদের মিডিয়া হিসেবেও আমরা ক্ষতির শিকার, ব্যবসা বাণিজ্য যারা আছে তারাও ক্ষতির শিকার, কিন্তু এটাকে মেনে নিতে হয়। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি জনাব দেওয়ান মেহেদি আপনার কাছে। আমি এই বিষয়টি জানার আগে আমি যেটা জানতে চাচ্ছি, বর্তমানে
দিস উইকে কমিউনিটি নিউজে অন্যতম নিউজ যেটি ছিল সেটি হচ্ছে যে সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশ সলিসিটর অ্যাসোসিয়েশনের নির্বাচন, এবং সেখানে একটি নির্বাচিত প্যানেল আমরা দেখেছি এবং সেখানে আপনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তো সেই বিষয় নিয়ে আপনি কিছু বলবেন কিনা? ধন্যবাদ তানিম ভাই। প্রথমে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আর এসবিবিএস, দি সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্স, আমাদের কমিউনিটি, বাঙালির যে কমিউনিটি এই দেশে কিন্তু দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। প্রায় 5 দশকের বেশি সময় ধরে আমরা অনেকটা মেইন স্ট্রিমে আমাদের অবস্থানটা বিভিন্নভাবে জানিয়ে দিয়ে আসছি, কিন্তু আমাদের প্রফেশনাল বডিগুলোর কিন্তু অভাব ছিল। ডক্টরস অ্যাসোসিয়েশন, অ্যাকাউন্টেন্টদের যে অথবা সলিসিটারদের যে একটা স্ট্রং বডি রিপ্রেজেন্টেশনের খুব বেশি দরকার। তো এই সূত্র থেকে এসবিবিএস এর যাত্রা আজ থেকে 12 বছর আগে খুব জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট সেখানে উপস্থিত ছিলেন, লর্ড ফিলিপস। তো সেই যাত্রা থেকে এসবিবিএস এর যাত্রা শুরু। 12 বছরের অনেক চড়াই উতরাই করে আজকের এই অবস্থান। আজকে মোরলেস মেইন স্ট্রিম যে আমাদের ইনস্টিটিউশন গুলো সেখান থেকে অনেকটা রিকগনিশন পেয়েছে। কিছুদিন আগে আমাদের যে রেগুলেটরি বডি এসআর এর চেয়ারম্যান আমাদেরকে একটা এন্ডোর্সমেন্ট পাঠিয়েছেন। এই প্রথমবার কোন প্রফেশনাল বডিকে এসআর এর চেয়ারম্যান এন্ডোর্সমেন্ট পাঠিয়েছেন, এবং আই এম ভেরি প্লিজড টু সে দ্যাট যে আমরা বেঙ্গলি অর্গানাইজেশন হিসেবে আমরা এটা রিসিভ করেছি। আমাদের আপনাদের কত সদস্যের কমিটি আপনারা এবার নির্বাচিত হয়েছেন? 21 সদস্যের কমিটি। আচ্ছা, আপনাদের কমিউনিটির জন্য আপনাদের কোনো কমিউনিটির যারা অনেকে আছেন যারা আইনি সেবা থেকে বঞ্চিত বা অনেকে অ্যাফোর্ড করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে কি খুবই সংক্ষেপে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? তানিম ভাই, আমরা আগেও আমরা কমিউনিটির সাথে বিভিন্ন কাজ করেছি। আমাদের লিগ্যাল ক্লিনিক একটা খুব পপুলার একটা প্রজেক্ট ছিল, যেখানে এভরি বাই উইকলি আমরা একটা প্রজেক্ট রান করব, যারা ফাইন্যান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারবেন না অথবা যাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তারা যাতে এসে আমাদের কাছ থেকে ডিরেক্ট লিগাল সার্ভিসটা নিতে পারেন। কিন্তু কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমের কারণে, ভেন্যু প্রবলেম এবং অন্য কিছু প্রবলেমের কারণে আমরা অনেক ক্ষেত্রে স্ট্রাগল করেছি, এবং কোভিড এর পরে যেটা আমরা আর মানে পুনরায় চালু করতে পারিনি। সো উই আর হোপিং আমরা নেক্সট ইয়ারে আবার পূর্ণ উদ্যমে আমরা চলবো। প্লাস আমাদের আরো কিছু স্কিম থাকবে, সো এগুলো নিয়ে আমাদের কমিটির মধ্যে আমরা পর্যালোচনা করছি। আমরা আশা করি কিছুদিন পরে আমরা একটা প্রেস কনফারেন্স করে আপনাদের সবাইকে ইনভাইট করে আমরা আমাদের অ্যাকশন প্ল্যানটা, ইয়ারলি অ্যাকশন প্ল্যানটা ঘোষণা করতে পারবো। ধন্যবাদ। আমরা আশা করি আপনাদের জন্য আপনাদের চলার পথ সুগম হবে এবং কমিউনিটি আপনাদের কাছ থেকে অনুপকৃত হবে। আমি আরেকটি বিষয় নিয়ে আপনার ছোট্ট করে আপনার কাছে জানতে চাচ্ছি যে ব্রেক্সিট নিয়ে আসলে একটা চুলচেরা বিশ্লেষণ চলছে এবং মানুষ অনেকেই বিভ্রান্তির মধ্যে আছেন যে আসলে কোন দিকে যাচ্ছে ব্রিটেন এবং ব্রেক্সিট। তো আপনি একজন রাজনৈতিক বোদ্ধা হিসেবে, একজন আইনজীবী হিসেবে আপনি কি মন্তব্য করতে চাচ্ছেন এই পর্যায়ে এসে? আসলে ব্রেক্সিট বলা হচ্ছে যে ব্রেক্সিটের পরেও চুক্তির একটা সম্ভাবনা আছে বা সেই দ্বারটা তারা খোলা রেখেছেন, তো সেক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী? তানিম ভাই, প্রথমত আমি আগে একটা ডিসক্লেমার দিয়ে দেওয়া বেটার, যে আমার কাছ থেকে হয়তো বা খুব একটা ফেয়ার জাজমেন্ট নাও আসতে পারে, বিকজ আই মাই সেলফ ইজ এ ব্রেক্সিটার। আমি ফ্রন্ট এন্ডে ছিলাম ব্রেক্সিটের আন্দোলনে, এবং ব্রেক্সিট নিয়ে আই এম ভেরি প্যাশনেট। সো সবার মধ্যে যেরকম ফ্রাস্ট্রেশন, হতাশা বা দুশ্চিন্তা কাজ করে, আমরা তার ভেরি এক্সাইটেড। আমি দেখতেছি যে ইংল্যান্ড দীর্ঘদিন পরে, ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন আবারও গ্রেট হতে যাচ্ছে। দীর্ঘদিন পরে ইংল্যান্ডের আগে যেটা গ্লোবালাইজেশনের যুগে অনেকটা অন্ধকারের মধ্যে, আঞ্চলিকতার মধ্যে আবদ্ধ ছিল, গ্লোবালাইজেশনের ওয়ার্ডটাই যদি ইউজ করা হতো, বাট এটা ইউরোপিয়ানাইজেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই যে ব্যারিকেডটা ভেঙে অনেকদিন পরে মানে ইংল্যান্ড আবার মুক্ত আকাশে উড়বে, অনেকটা দ্বিতীয় স্বাধীনতার মতো। এখানে ট্রেড ডিল হোক বা না হোক, তারপরে এটা একটা মানে উত্তরণ, তারপরে এটা একটা বিজয়ের মতো আমাদের কাছে। কারণ হচ্ছে ট্রেড ডিল ছাড়াও কিন্তু ইউরোপের সাথে আমাদের বিজনেস করা সম্ভব। কিভাবে সম্ভব? এটা হচ্ছে ডাব্লিউটিওর যে বিজনেস এগ্রিমেন্ট আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের, তার মাধ্যমে। তো ট্রেড ডিল হোক বা না হোক, স্টিল মানে আমাদের উই হ্যাভ সামথিং টু লুক ফরওয়ার্ড। বরঞ্চ আমার কাছে যেটা মনে হয়, ইউরোপিয়ান ইউনিয়ন যদি if they fail to come to an agreement with the United Kingdom, ইউরোপিয়ান ইউনিয়নের ভবিষ্যৎটা কি হবে সেটা মানে তাদের এখনই ভাবে দেখার সুযোগ মানে আছে। বেটার লেট দেন নেভার। এখন এগ্রিমেন্ট হলে উইল ওয়েলকাম, বাট যদি কোনোভাবেই না হয়, তারপর ব্রেক্সিট ইজ ব্রেক্সিট, যেটা ধন্যবাদ। রেফারেন্ডামের মাধ্যমে যেটা ভোট এসেছে, আমরা সবাইকে স্বাগত জানাবো সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি জনাব জুবাইর আপনার কাছে। যে জুবাইর, আমরা যেটা দেখি যে আপনি প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে স্টোরি করছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আসেন, এবং ব্রেক্সিট নিয়েও আপনি অনেকগুলো তথ্যমূলক নিউজ পরিবেশন করেছেন। তো
বর্তমান ব্রেক্সিটের এই সময়ে যে অবস্থানে ব্রেক্সিট নিয়ে ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন মুখোমুখি অবস্থা দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে আসলে আপনি কি দেখতে পাচ্ছেন? একটা হচ্ছে যে আমাদের মেহেদী ভাই তো সরকার দলীয় মানুষ হিসেবে, সরকার দলের মতো এবং ব্রেক্সিটের পক্ষের মানুষ হিসেবে ব্রেক্সিটিয়ার হিসেবেই কথা বলেছেন, ঠিক আছে। কিন্তু এদেশের অনেক মানুষই তো ভোট দিয়েই তো ব্রেক্সিট এনেছেন, সেটা ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে একেবারে সাধারণভাবেও যদি আমরা ভাবি, তাইলে এটা বলা হচ্ছে যদি নো ডিল হয় এটা ব্রিটেনের জন্য ভালো হবে না, এটা অনেকেই মনে করতেছেন। এক, দুই হচ্ছে অলরেডি মেইন স্ট্রিম মিডিয়ায় আপনার আমাদের নিত্য প্রয়োজনীয়, এবং আমরা যেহেতু বাংলাদেশি কমিউনিটির মিডিয়া, আমরা যদি বাংলাদেশি কমিউনিটির প্রেক্ষাপটে অথবা এথনিক মাইনরিটির প্রেক্ষাপটে আলোচনা করি, 1-2 পাউন্ড 50p 20p করে যদি আপনার দুধে, ভেজিটেবলে, আপেলে বা অন্যান্য ক্ষেত্রে বেড়ে যায়, এটারও একটা তো ইম্প্যাক্ট আপনার সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের পরিবারে পড়বে। এগুলো এখনই আলোচনায় আসতেছে। আর বড় দাগে যেটা হচ্ছে যে 31 ডিসেম্বর, যেটা মেহেদী ভাই কারেক্ট করবেন, আমরা আমরা আমাদের ডিভোর্স কার্যকর হচ্ছে, এটাই তো। আর 31 জানুয়ারির মধ্যে আমরা আর কেউই ইউরোপ থেকে, এটা একটা পজিটিভ দেখা হচ্ছে। আমি জানি না এটা আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি বা বাংলাদেশের মতো দেশের জন্য এই যে ফেয়ার ইমিগ্রেশন নীতির কথা বলে যে কয়েকটা বড় এজেন্ডা ছিল, এর মধ্যে একটা ছিল যে ফেয়ার ইমিগ্রেশন নীতি হবে, ইউরোপের জন্য আলাদা ইমিগ্রেশন নীতি হবে না। এখন আমরা দেখতে চাই যে কিভাবে আমরা সাউথ এশিয়ান দেশগুলো, ছোট ছোট দেশগুলো যে নানাভাবে আপনার ডিফারেন্ট পলিসির মাধ্যমে বঞ্চিত ছিল তুলনামূলকভাবে। ইভেন চায়নার জন্য যে ল আছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন সেটা হয়তো বাংলাদেশের জন্য না। এখন ইউরোপ থেকে বেশি বেরিয়ে আসার কারণে ইমিগ্রেশন তো দরকার লাগবে, মানুষ তো লাগবে দেশে। সেটা যদি ফেয়ার ভাবে আনা হয়, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য যদি সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, কারণ 31 জানুয়ারির পরে ইউরোপ থেকে আসতে হলেও 26,000 কত একটা জব দেখিয়ে তাকেও আসতে হবে, ফ্রান্স থেকে হোক আর ইটালি থেকে হোক আর স্পেন থেকে হোক। তখন যাতে সমান অধিকার থাকে, বাংলাদেশের, ইন্ডিয়ার আশপাশ দেশগুলোর মানুষরা যাতে এখানে আপনার মধ্যম মানের যে জবগুলো আছে সেগুলো ধরতে পারে। 18,000-এর কথা প্রায় আলাপে আসতেছে, সেগুলোর মাধ্যমে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় তখন মানুষ ছোটখাটো চাকরি ধরে আসতে পারবে। কিন্তু মেহেদী ভাই একটু আলোচনা করবেন, এই যে আপনার ব্রেক্সিট থেকে বেরিয়ে আসলাম, ফেয়ার ইমিগ্রেশনের কথা বলতেছি, কিন্তু ওয়ার্ক পারমিটে আপনার সেই আবার আইএলস রেখে দিয়েছেন 4। এখন আইএলস 4 রেখে আপনি রেস্টুরেন্টের ছোটখাটো পজিশনের জন্য 4 রেখে আবারও তো আপনি একটা বাধা তৈরি রেখে দিলেন, কারণ আপনি যখন ফার্মার আনতেন ইউরোপ থেকে তখন তারা তো বলে জুবাইর ভাই, এখানে একটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে, যেটা হচ্ছে যে এখন বর্তমানে যে ব্রেক্সিটের যে অবস্থা বা করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেকে জবলেস হয়ে যাচ্ছেন বা জবের যে অপরচুনিটিগুলো সেটা কাট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের যে প্রেডিকশনটা নিয়ে আসা হচ্ছে বা যে বাস্তবতার সামনে নিয়ে আসা হচ্ছে, কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? যেখানে যে প্রিভিয়াস ওয়ার্কারদেরকে কোম্পানি রাখতে পারতেছে না, সেই ক্ষেত্রে ফরেন ওয়ার্কারদেরকে 26,000 পাউন্ড আনা বা এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। হ্যাঁ, এটা অফকোর্স এটা একটা প্রশ্ন। খালি যদি আপনি ডেভেনহাম আর আপনার টপশপ বলেন তাহলে 25,000-এর মতো চাকরি গেছে বা চলে যাচ্ছে, এবং মিলিয়নের উপরে চাকরি আপনার একেবারেই ঝুঁকিতে আছে। 1.5-2 মিলিয়ন চাকরি যাচ্ছে সেটা বলা হচ্ছে। কিন্তু এবং ফার্লো যখন বন্ধ হবে মার্চে, তখন আরো কতজনের চাকরি বাস্তবে চলে যাবে বা আসলে আছে কিনা সেটা পরিষ্কার হবে। কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে আপনার সুযোগ থেকে যায়। এই ধরেন আপনি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির কথাই বলতেন, যদি এখানে লকডাউন না থাকে, টিয়ার 1 অথবা 2 থাকে, রেস্টুরেন্ট খোলা থাকবে। আগের মতো মানুষ আসা যাওয়া কম করবে, ব্যবসা একটা 20% 10% কম থাকবে, কিন্তু মানুষ তো লাগবে। অ্যাসিস্ট্যান্ট শেফ লাগবে, তান্দুরি শেফ লাগবে, রেস্টুরেন্ট ম্যানেজার লাগবে। আমি মানলাম আগের তুলনায় হয়তো কম লাগতে পারে, কিন্তু মানুষ লাগবে, যার দরকার তিনি আনতে চাইবেন। এখন যদি এই ব্রেক্সিট পরবর্তী ফেয়ার ইমিগ্রেশন নীতির ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আর একটু শিথিলতা আনা হয়, তাহলে যে রেস্টুরেন্টটা আনতে চায় অথবা যে গ্রোসারি শপ আনতে চায়, মিট কাটারও আনতে পারবে। কিন্তু মিট কাটার আনতে গিয়ে আপনাকে আইএলস 4 লাগবে, এই জায়গায় তো ঝামেলা। এখন যতই ধস না হোক না কেন ব্যবসায়, তামিম ভাই আপনার উত্তরে আমি বলতেছি মিট কাটা তো লাগবে, কারণ আপনার গ্রোসারি শপে আর রিটেল শপে কোনো কিন্তু ইয়ে নাই, আপনার ব্যবসা যে কমে গেছে এটা কেউ বলবে না, এগুলো তো চলতেছে ভালো। তো সেই জায়গায় যে কর্মী আনার সুযোগ থাকতেছে, কিন্তু তথাকথিত ফেয়ার ইমিগ্রেশন নীতি, আমার মেহেদী ভাইয়ের প্রীতি পাটেলের যে ইমিগ্রেশন নীতি, সেই নীতিতে একটা আপনার বাধা থেকেই যাচ্ছে। ধন্যবাদ।
জনাব দেওয়ান মেহেদী, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম ওই যে উইবার ভাই যে বিষয়টি নিয়ে কথা বললেন, সেটা হচ্ছে যে এই ডিসেম্বরের পরে বা এই মুহূর্তে এখনও যারা ইউরোপ থেকে আসছেন, হ্যাঁ, ব্রিটেনে আসছেন আজকে কালকে বা আগামী এক সপ্তাহ যারা আরও আসবেন, তো তাদের ক্ষেত্রে ওনারা কি এখানে ইউকেতে কি সেটেল হতে পারবেন কিনা, বা সেক্ষেত্রে তারা যে বেনিফিট যেগুলা ছিল আগে সেগুলা কি তাদের জন্য হবে কিনা, হবে বলে কি আপনি মনে করছেন কিনা, বা আইন কি বলছে সেক্ষেত্রে? ধন্যবাদ তানিম ভাই। 31 ডিসেম্বর পর্যন্ত তাদের এখনো সুযোগ আছে। আজকে হচ্ছে গিয়ে 14th ডিসেম্বর, তো আগামী আরো 2 উইকস এর মতো হাতে সময় আছে। তো 31 ডিসেম্বরের মধ্যে যারা ইংল্যান্ডে থাকবেন তাদের জন্য এই যে ট্রানজিশনাল পিরিয়ডের যে অ্যাডভান্টেজটা তারা নিতে পারবেন, তো এটা নিয়ে কোনো ওয়ারি করার কোনো দরকার নাই। 31 ডিসেম্বরের পরে আর কোনো এই অপশনটা থাকবে না, এটা ইজ ভেরি ক্লিয়ার। আপনি যদি এই 2 সপ্তাহের মধ্যে যদি কেউ আসেন তারপরেও মানে দে শুড বি অ্যাবসলিউটলি ফাইন। জুবাইর ভাই প্রশ্নের উত্তরটা আমি একটু টেকনিক্যালি দিতে চাচ্ছি। প্রীতি পাটেল যেটা ঘোষণা করেছেন উনি কিন্তু ঠিক একই জিনিস ইমপ্লিমেন্ট করেছেন। এখন আমি যদি এটাকে রেড বলি, দিস ইজ রেড। এখন এই রেড কালারটা উনি যেভাবে প্ল্যান করে দিয়েছেন ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা কারোর জন্যই মানে কারো অ্যাডভান্টেজ দেওয়ার জন্য না, বা কিংবা কাউকে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে ফেলে দেওয়ার জন্য না। আগে যেটা ছিল, একই দেশের মধ্যে আমরা ছিলাম সেকেন্ড ক্লাস সিটিজেন। ইংল্যান্ডে যদি আপনি বিয়ে করে বাংলাদেশ থেকে ওয়াইফ আনতে চান, আপনার 18,600 টাকা বেতন দেখাতে হবে। ইউরোপিয়ান একজন, তার জন্য হচ্ছে গিয়ে কোনো রকম রেস্ট্রিকশন নাই, তার 5,000 বেতন দেখাতে হবে না। আপনি আপনার প্যারেন্টস কে বাংলাদেশ থেকে আনবেন, বিং এ ব্রিটিশ সিটিজেন, এটা আপনার জন্য নেক্সট ইম্পসিবল। হোয়ারেজ ইউরোপিয়ান সিটিজেন যদি আপনি হন, একেবারে প্রায় 14 গোষ্ঠীকে আপনি এখানে নিয়ে আসতে পারেন। এখানে সিটিজেন হতে গেলে আপনাকে দেখাতে হবে গুড ক্যারেক্টার, আপনি ভালো মানুষ, আপনি এই করেন নাই সেই করেন নাই। ইউরোপ থেকে যদি ক্রিমিনাল আসে, সে যদি তার যদি রেপ করার হিস্ট্রি থাকে, তার যদি মার্ডার করার হিস্ট্রি থাকে, তাকেও মানে বন্ধ করার কোনো রাস্তা ছিল না। এতটাই আনফেয়ার ছিল মানে আমাদের ইউরোপ নীতিগুলা। তো এখান থেকে যেটা বের হয়ে আসে এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়ার্ল্ডের গ্লোবাল ওয়ার্ল্ড, মানে গ্লোবালাইজেশনের ট্যালেন্টকে হান্ট করার জন্য অনেক ফ্লেক্সিবল একটা মানে সুযোগ তৈরি করা হয়েছে। এটা মানে 5 ইয়ার্স অর 10 ইয়ার্স ব্যাক কনজারভেটিভ গভর্নমেন্টের সময় যে এরকম একটা মানে আইডিয়া ইমপ্লিমেন্ট করা হবে, অনেকটা ছিল নেক্সট ইম্পসিবল। আপনার আগে যেটা ছিল 35,000 আপনাকে স্যালারি দেখাতে হবে বাইরে থেকে মানুষ আনতে গেলে, এখন এটা কমিয়ে আনা হয়েছে 26,200। এমন এরও যদি নিচে যদি কারো স্যালারি থাকে তারও আসতে পারবেন, প্রোভাইডেড দ্যাট দে ক্যান ক্লেম 70 পয়েন্টস। আপনার জব সিকার 2 শর্টেজ লিস্টে যদি থাকে, আপনি যদি এমপ্লয়মেন্টের অপরচুনিটি দেখান, আপনার যদি রিলেভেন্ট স্কিল থাকে, আপনি যদি স্কেম ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্টের আন্ডারে পড়েন, মানে as long as আপনার 70 পয়েন্টস স্কোর হয়ে যায় আপনি আসতে পারেন। তো আপনার স্যালারি ইজ নট অ্যান অ্যাবসলিউট বার ফর ইউ। নাম্বার 2, যেটা জুবাইর ভাই বলছেন যে আইএলটিএস এর একটা ইয়ে থেকে যায়, এটা 0.4 এর জন্য অনেকে স্ট্রাগল করবেন। আমি এটা কমপ্লিটলি আমি ডিনাই করি এই কারণে, আপনাকে যখন ইমিগ্রেশনে যখন অন্য দেশ থেকে সুযোগ দেয়া হবে, তখন দে এক্সপেক্ট সামথিং ফ্রম ইউ। আপনার মিনিমাম একটা স্কিল থাকতে হবে, আপনার মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে, আপনার একটা টেকনিক্যাল স্কিল থাকতে হবে। আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেড কে যদি আপনি ফুটবল টিমকে চালান, আপনি যখন বাইরের থেকে আর্জেন্টিনা বা ব্রাজিল থেকে যখন ফুটবল প্লেয়ার কিনে আনবেন পকেটের পয়সা খরচ করে, তখন ইউ এক্সপেক্ট দেম টু বি বেটার দেন ইউর লোকাল প্লেয়ার, দ্যাটস হোয়াই ইউ আর স্পেন্ডিং ইউর মানি। যখন আমরা বলবো বাইরে থেকে গ্লোবাল ওয়ার্ল্ডের ট্যালেন্টের আনা হবে, তখন আমরা কিন্তু সব দিক দিয়ে কম্প্রোমাইজ করতে পারবো না। সব দিক দিয়ে কম্প্রোমাইজ করলে এটা কোনো মানে কোনো কিছুই থাকবে না। আপনি যদি ফুটবল টিমকে যদি চ্যাম্পিয়ন করতে চান, ইউ নিড টু হান্ট দ্য বেস্ট প্লেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক একই রকম কনসেপ্ট থেকে যেটা কিন্তু অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ঠিক একই রকম কনসেপ্ট থেকে এখানে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। জি। কিন্তু মেহেদী ভাই সরি জি, আমি জনাব জুবাইর আপনার প্রশ্ন করতে চাচ্ছি। জি, আপনি যে যেটা বললেন, তাহলে আপনি যদি বিল্ডারদের সাথে নিশ্চয়ই আপনার দেখা হয়েছে, অনেক বিল্ডার কনস্ট্রাকশন ওয়ার্কার যারা পোলিশ বা অন্যান্য কান্ট্রির যারা আছে, রোমানিয়ার, আমি আমাদের আমাদের চ্যানেলস বিল্ডিং এ এদের অনেকের সাথে দেখা বা কথা হওয়ার সুযোগ হয়, তারা তো জানে না ইংরেজি, তারা তো তাদেরকে তো আপনি রাখলেন ইউরোপ থেকে আসার। জি, আমি আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করছি, একজন কলার আমাদের সাথে আছেন, আমরা কলটা নিয়ে এসে আপনাদের সাথে আবার আলোচনায় আসছি। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আমার কোয়েশ্চেন হচ্ছে যে ইউরোপ থেকে যারা ফ্যামিলি এই দেশে নিয়ে আসছে, মোটামুটি একটা ওয়াইজেস দেখাইলে মানে ভিসা হয়, এটা আমি জানি। এখন আপনার এই ডিসেম্বরের পরে মনে করেন যে 5 বছরের ফ্যামিলি পারমিট ভিসা যারা কার্ড পাইয়ে আসছে, এখন এটা ইন্ডিপেন্ডেন্ট লিভ রিমাইন্ড আবার যখন 5 বছর পরে অ্যাপ্লাই করা লাগবে, তখন কোনো বেতনের কোনো কি 18,000 দেখাইতে হবে, না আগের ইউরোপিয়ান যে আইনটা ছিল ওইটাই থাকবে?
মানে এটা বুঝতেছি না জি, যে ধন্যবাদ কিভাবে। আপনার প্রশ্নটির জন্য। আমরা একটি ছোট বিরতিতে এখন চলে যাব। বিরতির পর এসে আশা করছি আমাদের প্যানেলিস্টরা আপনার প্রশ্নের উত্তরটি দিবেন। সে পর্যন্ত দর্শক ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা ফিরে আসছি অল্প কিছুক্ষণ পর। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ রুমের নিয়মিত আয়োজনে। আপনারা আশা করি আমাদের সাথে আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করছেন। আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ প্যানেলিস্ট। একজন আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন জনাব মোহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি লন্ডন বাংলা প্রেস ক্লাব, এবং আরেকজন বিশেষজ্ঞ প্যানেলিস্ট আছেন আমাদের সাথে দেওয়ান মেহেদি, SSBC সলিসিটর অ্যাসোসিয়েশনের নির্বাচিত প্রেসিডেন্ট। আমরা কথা বলছিলাম সমসাময়িক নিউজ এবং বর্তমান যে প্রেক্ষিতে যে বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই। আমি অনুরোধ জানাচ্ছি জনাব দেওয়ান মেহেদি আপনাকে, যে একজন দর্শক আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন, যেহেতু আপনি আইন পেশায় আছেন, আপনি খুব সংক্ষেপে যদি বিষয়টি নিয়ে একটু ওনার উত্তরটা দিতে দেন। ধন্যবাদ তানিম ভাই। যেহেতু এটা লিগ্যাল অ্যাডভাইস না, কিন্তু এটা কোয়েশ্চেনটা লিগ্যাল, সো আমি ভেরি ব্রিফলি ওনার আনসার দিব। তারপরে আমি জুবায়ের ভাইয়ের যে প্রশ্নটা ছিল ওইটার উপরে কিছুটা আলোকপাত করব। কথা হচ্ছে 31 ডিসেম্বরের পরে ইউ থেকে আপনার যে বলছেন যে তারা যদি আনতে চান তাদের কি রিকোয়ারমেন্ট হবে, তাদের কোনো স্পেশাল ক্লাস থাকবে না, ইউ বলে কিছু থাকবে না। এখানে কমনওয়েলথ কান্ট্রি থেকে আনতে গেলে আপনার যে রিকোয়ারমেন্ট, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে, চায়না থেকে, মালয়েশিয়া থেকে আনতে গেলে যে রিকোয়ারমেন্ট ঠিক একই রকম থাকবে। তো এর এখন যে এটা হচ্ছে কি, ইউ মানে এভরিথিং অ্যাবসলিউটলি উড বি ফ্রি, আপনার কোনো রিকোয়ারমেন্ট মিট করতে হবে না, এরকম কিছু না। এখন হচ্ছে গিয়ে মানে ইকুয়াল ফুটিং হয়ে যাবে। সো আপনি যদি বাংলাদেশ থেকে কাউকে বিয়ে করে আনেন, এরকম আপনাকে 18,600 দেখাতে হবে। ইউ থেকে যদি আনেন ঠিক একই রকম মানে ক্রাইটেরিয়া গুলা থাকবে। তো এটা হচ্ছে কি আপনার আনসার। সো ইউর জন্য আলাদা কোনো স্পেশাল ব্র্যান্ডিং বা কোনো প্যাকেজ নাই। আর জুবায়ের ভাই যে প্রশ্নটা, একজন বিল্ডার যদি কাজ করেন, উনি এক্সাম্পল দিয়েছেন চ্যানেলে জুবায়ের বা ভাই, অন্যান্য আমরা মনে জায়গায় হয় উনি অনেক শেষ ভালো করতে বিল্ডাররা পারেননি আছেন। ওনার বিশ্লেষণটা। তার আমি আগে জুবায়ের ভাই থেকে শোনার পর আপনি হয়তো বা উত্তর দিলে আর একটু ভালো হবে মনে না, হচ্ছে। আমার ঠিক দেওয়ান মেহেদির যে প্রশ্ন ছিল সেটি উনি বলছেন যে বর্তমান কন্টেন্টে যদি একদম যারা ইংলিশ জানেন না বা ওনাদেরকে নিয়ে আসলে সেক্ষেত্রে তাদের সাথে অন্যান্য যারা ওয়ার্কার আছেন ইন্টারাকশনটা আসলে কতটুকু যৌক্তিক, সেক্ষেত্রে উনি বলতেছেন যে সেটা সেক্ষেত্রে আপনার অভিমতটি তুলে ধরতে পারেন। না, আর আমি একটু যোগ করি তানিম ভাই। আমার কথা হচ্ছে যে বিল্ডার, কনস্ট্রাকশন ওয়ার্কার রোমানিয়া, পোল্যান্ডে তারা যদি কথা না বলেও এখানে এতদিন চাকরি করলো, আপনি তখনও এই শেফ আনার ক্ষেত্রে আপনি ইংরেজি লাগিয়ে দিলেন, গিয়ে আপনি আটকায় রাখলেন। এখন আবার আপনি ফেয়ার ইমিগ্রেশন নীতি বলতেছেন, কিন্তু আবার আপনি এই আপনার আইএলটিএস দিয়ে দিচ্ছেন। একই সাথে আপনি দেখেন ফার্মিং এ যারা কাজ করেছে তাদের অনেকেও ইংরেজি জানতো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইউরোপের অনেক দেশ আবার তারা নিজেরা ইংরেজি দিয়ে বাংলাদেশের তুলনায়, পাকিস্তানের তুলনায়, ইন্ডিয়ার অনেক দেশ, সাউথ এশিয়ান দেশের তুলনায় তারা ইংরেজিতেই কথা বলে, অনেক দেশ আছে। সো আপনি ইনডাইরেক্টলি তাদেরকে তো আবার সহজে সুবিধা দিচ্ছেন, কিন্তু আমাদের এখানে ওয়ার্ক পারমিট বলতেছেন, অনেক ফ্যাসিলিটি বলতেছেন, কিন্তু কিছু কিছু আপনার পলিসির কারণে আবারই আশাটা ওটা আমি বলতেছি না যে একেবারে ইংরেজি না জানা লোকেরা চলে আসবে, বেসিক জানতে হবে। তার ইউজিং যে তার যে প্রফেশনাল যে ল্যাঙ্গুয়েজ, উনি যদি মিট কাটার হন, তার বেসিক যে কমিউনিকেশন যেটা বেসড অন তার ব্যবসা, সেটা তো ওনার জানা উচিত। কিন্তু তাকে একেবারে আরো হায়ার লেভেলের ইংরেজি জানতে হবে, এটা তো জরুরি না। জি জি, জনাব দেওয়ান মেহেদি, আপনি কি এই বিষয়ে কিছু অ্যাড করবেন কিনা? ধন্যবাদ তানিম ভাই। আসলে জুবায়ের ভাই লাস্ট পয়েন্টটা বলছেন, উনি কিন্তু টেকনিক্যালি আমার পয়েন্টটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আমার স্টেটমেন্টটাকে। একটা উনি যেটা বলছেন যে তাকে হায়ার লেভেলের ইংলিশ জানার দরকার নেই, মোটামুটি তার নলেজটা থাকলেই চলবে, তার টার্মিনোলজিটা জানা থাকলেই চলবে, তার যে সাথে কমিউনিকেট করতে পারে। এখন আইএলটিএস এর আগের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল 6.5 বা 7, এগুলো কিন্তু গ্রাজুয়েট বা মানে পোস্ট গ্রাজুয়েট লেভেলের মানে স্ট্যান্ডার্ড ছিল। এখন যেটা মানে লেভেল 4, এইটা হচ্ছে মিনিমাম। কেউ যদি বাংলাদেশ থেকে যদি এসএসসি পাশও যদি কেউ থাকে, আরো মানে 4 পয়েন্ট, মানে কেউ যদি 4 পয়েন্ট না পায় তাইলে মানে মানে ভেরি সারপ্রাইজিং যে কেন সে পেল না, কি এমন ঘাটতি ছিল একাডেমিক সিস্টেমে, বা সে সেক্ষেত্রে হয়তো কি বর্তমান যে এটাকে হাইলি স্কিল কি বলা হচ্ছে কিনা, না ওয়ার্কের যে হায়ার লেভেল আপনাকে 4 থাকতে হবে না, মিনিমাম। সেটা না, আমি বলছি যে এখন কি হাইলি, আগে যেটা ছিল যে 36,000 পাউন্ড বেতনের থ্রেশহোল্ড ছিল, সেই জায়গা থেকে হাইলি স্কিল মাইগ্রেন্ট ওয়ার্কার বলা হতো। তো বর্তমানে যে সিস্টেমটা নিয়ে আসা হয়েছে সেটা কি হাইলি স্কিল হিসেবে ধরা হচ্ছে, না জাস্ট
স্কিল মাইগ্রেন্ট হিসেবে না, ধরা এটা হচ্ছে। হাইলি স্কিল থেকে অনেকটা শিথিল করা হয়েছে, এটা টিয়ার 2 আন্ডারে। সো ওয়ার্ক পারমিট এবং হাইলি স্কিলড এর মাঝখানে আগে যেটা ছিল এইচএসএমপি, হাইলি স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রাম, দুইটার মাঝামাঝি একটা কম্বিনেশন করা হয়েছে। সো এখানে দেখা হয়েছে যে মিনিমাম কি রকম ক্রাইটেরিয়া হলে বাইরে থেকে মানুষ ট্যালেন্টেড পিপল আনা যাবে। এখন আইএলটিএস এর 4টা হচ্ছে গিয়ে ভেরি লো রিকোয়ারমেন্ট। এখানে কিন্তু আপনার ডিগ্রি বা মাস্টার্স পাস করার দরকার নেই। কেউ যদি 8, 9 বা মেট্রিক পাস করেন, তারাও যদি বসেন, সেটা তারাও ইকুইভ্যালেন্স টু B1 হিসেবে কাউন্ট করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আরো নিচে। জি জি। ধন্যবাদ জনাব দেওয়ান মেহেদী আপনাকে এই বিষয় নিয়ে আপনার মন্তব্য প্রদান করার জন্য। আমি এর পরবর্তী যে বিষয়টি নিয়ে চলে যাচ্ছি সেটি হচ্ছে যে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং স্বাধীনতার পর থেকে আসলে এই দিনটি খুব বিশেষ মর্যাদায় পালন করা হচ্ছে। এবং আমরা একটা নিউজ যদি আজকে দেখি, সেটা হচ্ছে যে বিবিসি বাংলা যে নিউজ করেছে, শহীদ বুদ্ধিজীবী দিবস, স্বাধীনতার পরে বধ্যভূমিগুলো সংরক্ষণ কেন হয়নি। তো সেক্ষেত্রে জনাব জুবায়ের, আপনি কিছু বলবেন কি না যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার আজকে প্রায় 50 বছরের মতো অতিক্রম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে অনেকগুলো বধ্যভূমি এখনও সংরক্ষণ করা সম্ভব হয়নি। তো সেটি আসলে কার দায়? সেই দায়টা কার? এটা সরকারের নাকি অন্য কারো বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। শুরুতেই আমরা আজকে যে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং এই দিনে স্বাধীনতার মাত্র 2-3 দিন আগে আপনার যারা প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং এটা হচ্ছে একটা এক্সট্রিমলি আনফরচুনেট ঘটনা। মাত্র যখন আমরা স্বাধীন হচ্ছি, তখন একটা জাতির রত্ন সন্তান বা আপনার সূর্য সন্তান যারা ইউনিভার্সিটির প্রফেসর, যারা বুদ্ধিজীবী, যারা কবি, যারা জাতিকে আপনার লাইট দেখান, আলো দেখান, তাদেরকে একেবারে পাইকারি হারে হত্যা করা, এটা পৃথিবীতে নজিরবিহীন। এবং এরকম একটা আপনার পরিস্থিতির মাত্র বিজয়ের আগে আপনার এরকম একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশের মতো একটা দেশের হতে হয়েছে, এবং মনে করা হয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, কিন্তু এদেরকে হয়তো হত্যা করে ফেললে এই দেশটি আর এগোতে পারবে না, কিন্তু দেশটি এগোচ্ছে। এবং পলিটিক্যালি ডিফারেন্স আছে, গণতন্ত্র নিয়ে, মিডিয়ার স্বাধীনতা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, এটা আলাদা একটা আলোচনার বিষয়। কিন্তু দেশটি যে দেশের সাথে যুদ্ধ করেছে সেই দেশ থেকে ভালো আছে, এটা অনেক বড় গর্বের, এটা অনেক বড় গৌরবের। কিন্তু এখন আমার মনে হয় এইসব নিয়ে আলোচনা করা দরকার। বিবিসি কি কারণে নিউজ করেছে আমি দেখেছি, হেডলাইনটা আপনি দিয়েছেন, যে বধ্যভূমিগুলো সংরক্ষণ করা যথার্থ হচ্ছে কিনা। এখন আপনার সবচেয়ে বেশি এবং স্বাধীনতার সময় যে দল নেতৃত্ব দিয়েছে, সেই দল ক্ষমতায় আছে অনেকদিন, তারা যদি এটা সংরক্ষণে ভূমিকা না রাখেন, তাহলে আসলে কার দায় পড়ে? এমনিতেই তো সরকারের দায় পড়ে। ইয়েস, এটা কোন এক এলাকা হয়তো এক একটা আপনার অর্গানাইজেশনের আন্ডারে আছে, কোথাও হয়তো ইউনিভার্সিটির আন্ডারে, কোনো হয়তো মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর বা কোনো একটা সংস্থার অধীনে আছে, তাদেরও দায় দায়িত্ব পড়ে। কিন্তু সরকার এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিজেরা সরাসরি ভূমিকা রাখলে, অন্যান্য ক্ষেত্রে তো অনেক অর্থ খরচ করা হয়, অনেক আপনার জাঁকজমক থাকে, তাহলে এই ক্ষেত্রেও একটু যদি বিনিয়োগ করা হয়, তাহলে জাতির ঐতিহ্য এবং স্মৃতি থাকবে। জি, ধন্যবাদ জনাব দেওয়ান মেহেদী। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আজ বুদ্ধিজীবী দিবস, তো সেই বিষয়ে আপনি কিভাবে মন্তব্য করবেন, বা এই দিনটাকে আপনি কিভাবে আপনার মূল্যায়ন করতে চাচ্ছেন? তানিম ভাই, প্রথমেই আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, যাদের প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আমাদের মুক্তিযোদ্ধা নিয়ে যে আমার যে পর্যবেক্ষণটা, আমি যেভাবে অবজার্ভ করেছি, আপনি যেটা বলছেন যে ভূমিগুলো সংরক্ষণ করা হচ্ছে না, কার দায়, আমি আরো একটু ডিটেইল ভাবে যদি আমি দেখি, মুক্তিযুদ্ধ পরবর্তী যে ফসলটা আমরা উপভোগ করেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে দায়িত্ব ছিল, আমরা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি। এবার কারণটা হচ্ছে গিয়ে কিছু সুযোগ সন্ধানীরা মুক্তিযুদ্ধকে বিভিন্ন ভাবে এনজয় করেছেন, উপভোগ করেছেন। আমি যদি এইটাকে ক্লাসিফাই করি, কেউ আছেন এটার পলিটিক্যাল একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, কেউ এটার বাণিজ্যিক একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, যে মুক্তিযুদ্ধ লাগিয়ে দিলে একটা জায়গার উপর কন্ট্রোল হয়ে যায়, ইনফ্লুয়েন্স বেড়ে যায়, এটসেট্রা এটসেট্রা। এবং কেউ মুক্তিযুদ্ধকে ইউজ করছেন ওনাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা, ইমেজটা বাড়ানোর জন্য। তো আসলে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কারা কতটুকু সিরিয়াস, এটা ভেবে দেখা দরকার। আমাদের সবগুলো পলিটিক্যাল পার্টির প্রতি আমি অনুরোধ জানাবো যে আপনি আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যে কোনো পার্টি করে মুক্তিযুদ্ধের ব্যাপারে, মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত সবগুলা জায়গার ব্যাপারে আমরা সবাই উদ্যোগী হওয়া দরকার সমভাবে।
এবং এই যদি আমাদের মধ্যে পজিটিভনেসটা থাকে, তাইলে আমরা যদি পদ্মা সেতু করতে পারি, আরো বড় বড় বিগ অ্যাচিভমেন্টের যদি বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে, তাহলে বধ্যভূমিগুলো সংরক্ষণ কেন করা যাবে না বা জি কেন করা হলো না, এইটা আমার মনে হয় এটা জি ম্যাটার অফ টাইম যদি আমাদের মধ্যে একজন কলার আমাদের সাথে আছেন, আমি কল নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। যে কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। জমির লাগবে সামনে। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে ফোনে কথা বলুন, আমরা আপনার শুনতে পাচ্ছি। আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে মেহেদী হাসান ভাইয়ের কাছে, যে যে স্টুডেন্টের কথা কইছেন, না সরি, এই হ্যালো, জি বলুন আপনি। যে ওই যে ওয়ার্ক পারমিটের যে আইএলটিএস এর কথাটা কইছে নাকি, এখন যদি ওয়ার্ক পারমিটে ওইখানে আইতে চাই, তাহলে ওনার যে স্যালারিটা কত দেখাইতে হইবা, আর আইএলটিএস এর কত পয়েন্ট লাগবে? জি ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। সেটা উনি বলেছেন আগে যে আইএলটিএস এ মিনিমাম 4 এবং স্যালারি যেটা সেটা 22 থেকে 21,000 26,000 এর মতো দেখাতে হবে। জি, আমি দেওয়ান মেহেদী আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি যে আপনি কি মনে করেন যে শহীদ বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে হত্যার মধ্য দিয়ে আসলে যারা চেয়েছিল যে বাংলাদেশকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিতে, যে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে কিন্তু সেটা হাত পা বিহীন একটি পঙ্গু হিসেবে জন্মগ্রহণ করবে, আপনি কি মনে করেন যে তাদের সেই ইচ্ছাটি সফল হয়েছে বলে আপনি মনে করেন কিনা? তারা মোটেও সফল হয় না। এর একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে আজকের যে বাংলাদেশ, সেটা সব দিক থেকে একমাত্র মানে ক্রিকেট ছাড়া বাকি সব দিক থেকেই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে, এবং ক্রিকেটেও হয়তো বা কিছুদিন পরে পাকিস্তানের চেয়ে ভালো র্যাঙ্কিং এ থাকবে বাংলাদেশ। এবং এটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার থেকে পাকিস্তানের যারা মানে ইন্টেলিজেন্স ইউনিটের মানুষ, সবাই এটা কিন্তু মানে ডিরেক্টলি বিভিন্ন জায়গায় ভাবে এটা স্বীকার করেছে। তো এটাই হচ্ছে আমাদের একটা বিশাল প্রাপ্তি, স্বাধীনতা মানে আমরা খুব কম সময়ে পেয়ে গেছি 9 মাসের যুদ্ধে, যে কারণে আমরা এটা ফিল করি না। অনেক জায়গা আছে, কুর্দিস্তান 100 বছরের উপর ওরা যুদ্ধ করে যাচ্ছে, টার্কির সাথে, ইরানের সাথে, ইরাকের সাথে, কিন্তু স্বাধীনতা পায় নাই। কাশ্মীর বছরের পর বছর যুদ্ধ করে যাচ্ছে, স্বাধীনতা পায় নাই। তো যারা এত বছর মানে যারা যুদ্ধ করে যাচ্ছে স্বাধীনতা পায় নাই, তারা আসলে বুঝে স্বাধীনতার ভ্যালুটা কতটুকু। আমরা খুব তাড়াতাড়ি স্বাধীনতা পাওয়ায় আমরা, আমার মনে হয় আর কি, পার্সোনালি আমি ফিল করি আমরা অনেক জায়গায় স্বাধীনতাটাকে অবজ্ঞা করে ফেলি। নাইলে কিন্তু আমাদের দেশ আজকে মালয়েশিয়ার মতো হতে পারতো। স্বাধীনতা হওয়ার পরেও আমাদের দেশে পাকিস্তানের থেকে বাঁচার পরেও আমরা দুর্নীতিবাজদের কাছ থেকে এখনো বাঁচতে পারিনি, আমাদের দেশটাকে এখনো স্বাধীন করতে পারিনি দুর্নীতিবাজদের হাত থেকে। জি তো আমার মনে হয় স্বাধীনতার যে ফুল ট্রিটমেন্টটা পাওয়ার জন্য, ফুল রিফ্লেকশনটা দেখার জন্য আমার আরো একটা স্বাধীনতার যুদ্ধ দরকার। এবং এই যুদ্ধটা কিন্তু পাকিস্তানের বিপক্ষে না, এই যুদ্ধটা স্বয়ং আমাদের দেশের যারা, আমাদের নীতি নির্ধারকরা, আমাদের দেশ থেকে যারা অ্যাডভান্টেজ নেন, যারা এই যে দুর্নীতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের ধন্যবাদ। জি, আপনি চমৎকারভাবে বলেছেন যে আসলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ প্রয়োজন, সেটা সত্যিকার অর্থেই আমাদের জন্য হার্মফুল হয়ে দাঁড়িয়েছে। আমি জনাব জুবায়ের আপনার কাছে জানতে চাচ্ছি যে শহীদ বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে আসলে আমাদের প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম আমরা অনেকটা বই পুস্তকের মধ্যেই আমরা সীমাবদ্ধ পেয়েছি এবং খুব বিস্তারিতভাবে আসলে তাদের সম্পর্কে জানার সুযোগ হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে মিডিয়ার ভূমিকাটা কতটুকু বলে আপনি মনে করেন, যে ওনাদেরকে নিয়ে আরেকটু রিসার্চ বা আরেকটু জানাশোনা, বা ওনারা আসলে এক একজন ছিলেন এক একটা অনবদ্য গদ্যের বা পদ্যের মতো, আসলে তাদের কোনো বাইন্ডিংস ছিল না, তারা অনেক বিশাল বিশাল কর্মকাণ্ড সম্পাদন করে গিয়েছিলেন। যে জহির রায়হান যে মুভিগুলো বা যে সিনেমাগুলো ওনারা তৈরি করেছিলেন, আসলে আমরা এখন যদি বসে এটাগুলো দেখি তাহলে অনেকটা আশ্চর্য হয়ে যায়। আসলে তাদের প্রতিবার সেই স্বাক্ষরটি ছিল। সেক্ষেত্রে আসলে মিডিয়ার কতটুকু ভূমিকা যে ওনাদেরকে আরেকটু সামনে নিয়ে আসা বা জনগণের কাছে পৌঁছে দেওয়া বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। মানে মিডিয়া কিছু কিছু ক্ষেত্রে অনেক কার্যকর ভূমিকা অলরেডি রেখেছে। কারণ আমি যদি ইলেকট্রনিক বই পুস্তিকায় তো অনেক লেখালেখি হয়েছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়াও অনেকগুলো প্রোডাকশন ইন্ডিভিজুয়াল মানে যারা ধরেন সম্পাদক ছিলেন, পিপল লাইক ধরেন আপনার মনির চৌধুরী, শামসুদ্দিন, শহীদ শামসুদ্দিন, ওনাদেরকে নিয়ে আপনার ডকুমেন্টারি আছে, তাদের পরিবারের কথা, তাদের স্ত্রী, তার সন্তান, তাদের কথা এবং ওই সময়ের কাহিনীগুলো একেবারে করুণ, এবং কিভাবে ধরে নিয়ে গেল, কিভাবে তারা মৃত্যুর সংবাদ শুনলেন,
কোথায় তাদের লাশ পাওয়া গেল অথবা পাওয়া গেল না, এইসব বিষয় নিয়ে অনেকগুলো ডকুমেন্টারি আছে, আরো কাজ হতে পারে। এবং আপনি ঠিকই বলেছেন, কিছু কিছু মানুষ, যেটা মনির মেহেদী ভাইও বললেন, যে কিছু কিছু মানুষ যারা এটা নিয়ে ব্যবসা করে, যারা এটা নিয়ে পলিটিক্স করে, আর কিছু হয়তো তারা ফ্রন্ট লাইনে থাকার মতো তারা একটা, তাদের একটা পাওয়ার আছে, হয়তো ব্যবসাও করে না, পলিটিক্সও করে না, কিন্তু তারপরেও সামনে কাতারে থাকতে পারে, এটা একটা যোগ্যতা তাদের আছে, লিডারশিপ কোয়ালিটি আছে। তারা অথবা তাদের পরিবাররা আলোচনায় আছেন, হিস্ট্রিতে আছেন, কিন্তু আরো অনেক মানুষ নীরবে নিভৃতে, অফকোর্স বর্তমান সরকার যে বাধা দিয়েছে, এই কারণে আপনি একেবারে যে গরিবভাবে না খেয়ে মরতেছেন কোনো মুক্তিযুদ্ধ, এটা বলা যাবে না। কারণ তিনি পাচ্ছেন, তার সন্তান পাচ্ছে, তার স্ত্রী পাচ্ছে। ভুয়া অনেকে হয়তো তালিকাভুক্ত হয়েছে, সেই অভিযোগ আছে। আবার জেনুইন হয়তো কেউ কেউ বাদও করতে পারেন, সেটা নিয়ে আলাপ আলোচনা আছে। কিন্তু গড়পড়তা সবাই সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু আলোচনা, তাদেরকে নিয়ে গল্প বলা, তাদের তাদের স্টোরি লিখিত আকারে আনা, যারা গ্রামে গ্রামান্তরে ফ্রন্ট লাইনে মুক্তিযুদ্ধ করেছেন, কোনো মতে জীবন নিয়ে বেঁচে এসেছেন, অথবা শরীরের কোনো একটা অঙ্গ তাদের, আপনার হাত অথবা পা কাটা পড়েছে, অথবা বিধ্বস্ত হয়েছিলেন, তাদের স্টোরি ওইভাবে আসতেছে না যেভাবে আপনার উপরের সারির, তথাকথিত উপসারী, সব এখানে তো উপর সারির নিচের সারি বলে কিছু নাই, সবাই সমান সবাই মুক্তিযুদ্ধ যোদ্ধা করেছেন। ছিলেন তখন। জি, সেই সেই আপনি যেটা বললেন, সাধারণ যারা, তাদেরও কথা, তাদের পরিবারের কথা, এগুলা লিপিবদ্ধ হওয়া উচিত, ডকুমেন্টারি হওয়া উচিত। মিডিয়া ভূমিকা রাখতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যারা দায়িত্বে আছেন তারা যদি সহযোগিতা করেন, তাহলে পরবর্তী প্রজন্ম আপনার একেবারে নিরপেক্ষভাবে সবার কথা জানতে পারবে এবং শুনতে পারবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনেকটা, আমি জনাব দেওয়ান মেহেদী আরেকটি যে বিষয় আপনার সাথে আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গতকালকে বাংলাদেশ হেফাজতে ইসলাম, যারা ইতিমধ্যে তাদের অবস্থান খুব শক্তভাবে জানান দিয়েছেন বেশ কয়েক বছর থেকে, এবং তাদের বর্তমান সময়ে এসে আসলে অনেকগুলো বিষয় একসাথে সংযুক্ত হয়ে গিয়েছে, এবং তারা একটা অনেকটা কঠিন সময় বলা যায়, বা অনেকটা চ্যালেঞ্জিং টাইমে ওনারা পার করছেন। ঠিক একই সময়ে ওনাদের যিনি মহাসচিব ছিলেন, উনি নূর হোসেন কাসেমি মারা গিয়েছেন। তো আপনি এই বিষয়টি নিয়ে আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছেন কিনা? ধন্যবাদ তানিম ভাই। আসলে আমি সবগুলো নিউজ, বাংলাদেশের 7-8টা নিউজ পেপার আমি পড়ি, আমি খুব বেশি এগুলো ফলো করি। তো একটা জিনিস আমার কাছে খুব ক্লিয়ার, আমি যে পিকচার গুলা দেখেছি, যে জানা যায় মানুষের যে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ। আমরা হেফাজতকে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করি, আমরা পজিটিভলি করতে পারি, নেগেটিভলি করতে পারি, বাট একটা জিনিস ভেরি ক্লিয়ার, নট বিং এ পলিটিক্যাল পার্টি অথবা কোনো পলিটিক্যাল আমব্রেলা ইউজ না করেও হেফাজত যে বাংলাদেশের মাটিতে এখনো পর্যন্ত কতটা পপুলার, এটা মনে হয় আমাদের যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য একটা মেসেজ যায়। যেমন আমরা ব্রেক্সিটের সময় দেখেছি, ডেভিড ক্যামেরন ছিলেন ব্রেক্সিটের এগেনস্টে, জেরেমি করবিন ছিলেন ব্রেক্সিটের এগেনস্টে, বাট মানুষের পালস ওনারা বুঝতে পারেন নাই, যে জনসাধারণ অর্ডিনারি পিপল ওরা ব্রেক্সিট চেয়েছে, এই কারণে বড় দুই পার্টির বড় লিডার থাকার পরও ব্রেক্সিটের বিজয় হয়েছে। তো হেফাজতের এই যে সাথে যে মানুষের কানেকশন, এই যে জানা যায় লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ, আমার মনে হয় এটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিদের জন্য একটা বিশাল একটা মেসেজ দেয় এখানে, যে পলিটিক্যাল পার্টি করে পাওয়ার যতটা নেওয়া যায়, খুব মানে কোনো পাওয়ার না থাকলেও জি, কেউ যদি মানে খারাপ কোনো কাজ না করে, কেউ যদি মানে সৎ জীবন যাপন করে, কেউ যদি ভালো নেতৃত্ব দেন, তাহলে তার প্রতি ধন্যবাদ। মানুষের শ্রদ্ধা আপামর থাকে, অনেক শ্রদ্ধা বেশি। ধন্যবাদ আপনার মন্তব্য। জনাব জুবাইর, আমি আপনার কাছে জানতে চাচ্ছি 30 সেকেন্ডে যে হেফাজত ইসলাম তাদের যে একটি সংকটের মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন, তাদের নেতৃত্বের যে সংকট ছিল, দুটি গ্রুপে তারা অনেকটা বিভক্ত, সেই ক্ষেত্রে মহাসচিবের মৃত্যু কি সেটাকে আরো চাঙ্গা করে দিবে কিনা, বা এটা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন, তাদের যে দ্বন্দ্বটা অনেক লক্ষ্য করা ধন্যবাদ। যাচ্ছে? তিনি ইন্তেকাল করেছেন, তার প্রতি আমাদের দোয়া এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। কিন্তু আমিও মনে করি আপনার সাথে আমাদের সময় বলে দেবে, তাদের মধ্যে আরেকটু অস্থিতিশীলতা থাকতে পারে, নেতৃত্বের যে আপনার যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা থাকতে পারে। কিন্তু আমি জাফরুল্লাহ চৌধুরীর কথা, যদিও তিনি বিরোধী দলের মতোই হয়ে গেছেন, তার কথা ধরেই বলি, এরা বড় বড় মিছিল করেন, বড় বড় সমাবেশ করেন, এবং তাদের জানা যায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মানুষ হয়, কিন্তু এবং তারা ভাস্কর্য নিয়ে অনেক কথাবার্তা বলেন। কিন্তু তাদের কথা বলা উচিত, বা তাদের সক্রিয় থাকা উচিত জন ইস্যু নিয়ে, জনগণের মানে বিষয় নিয়ে তারা আরো সক্রিয় থাকবে। তাদের যেহেতু এত জনবল, এত জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটা তারা দেশপ্রেমের সঠিক যে বিষয়গুলো, জনগণের যে ইস্যুগুলো, সেগুলো নিয়ে যদি তারা কাজ করেন, তখন সরকারের কাছে তাদের গুরুত্ব হয়তো বাড়বে, সাধারণ মানুষের কাছেও তাদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ জনাব জুবাইর।
সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিভিন্ন সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে উপস্থিত ছিলেন ব্রিটেনের দুটি বৃহৎ সংগঠনের দুজন কর্ণধার, মোহাম্মদ জুবায়ের লন্ডন বাংলা প্রেস ক্লাবের এবং সলিসিটর যে একটি গ্রুপ আছে তাদের নির্বাচিত প্রেসিডেন্ট জনাব দেওয়ান মেহেদী। আমরা আশা করি আপনারা আমাদের আজকের অনুষ্ঠানটা উপভোগ করেছেন এবং আপনারা আমাদের সাথে প্রতিনিয়ত থাকবেন আগামী অনুষ্ঠানগুলোতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই কোভিড-19-এর যে রুলসগুলো সরকারের পক্ষ থেকে আসছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।